বাংলাদেশ সেনা শাসনের দিকে যাচ্ছে। বাংলাদেশ আর্মি চিফ স্পিচ আপডেট, তিনি বলছেন তৈরি থাকুন, ইউনূসের বিরুদ্ধে নৌসেনাকে খেপিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান। সর্বপ্রথম আসিফের ফাঁসি দেখেন, ওদের ফাঁসি দেওয়ার জন্য কিংবা ওদের ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট বা বড় কোনো রিজন বা বড় কোনো কারণের কোনো প্রয়োজন নাই। জাস্ট দুইটা কারণ দেখাই আমি, একদম নিজ স্তরের দুইটা কারণ। কারণ নাম্বার 1, কুঠানা মেধা। এই কুঠানা মেধার নামে এরা যে কত বড় স্বৈরাচার মনে করেন বর্তমান হয়েছে, কিংবা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে এরা সেন্টিমেন্ট দিয়ে খেলার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে গণহত্যা করছে এরা। মানুষ বুঝতে পেরেছেন যে এই দেশের মানুষের আপন মানুষ হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের গরিব মানুষের জন্য কল্যাণ করতে পারেন। জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের মধ্যবিত্ত মানুষকে স্বস্তিতে রাখতে পারেন। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এই বলে মন্তব্য করেছেন তৃতীয় মাত্রার জনাব জিল্লুর রহমান সাহেব। জামায়াত ইসলামের সাথে আওয়ামী লীগের সাথে কি কোনো তুলনা হয়? গতকালকের একটা খবর আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন, বিশেষ করে আজকাল যারা একটা জরুরি সভা হয়েছে। হাই প্রোফাইল মিটিং ওয়াজ হেল্ড এট দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স, চেয়ারড বাই দ্য চিফ অফ আর্মি। জরুরি অবস্থা জারি হয়ে থাকে। এইবার অন্তত বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর রূপ ধারণ করবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাদের বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি এই কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন। নিরীহ লোককে যেন গ্রেফতার করা না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে, আওয়ামী লীগ, বিএনপি, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে, এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে। কিছু ঘটলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে, সেটা আওয়ামী লীগের দূষর। বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায়। আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই সবাইকে আমি অনুরোধ করবো এক মুহূর্তে না টেনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু দেখে আসবো। তার আগে আমি ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে ভিডিওর বাকি অংশগুলো আমরা 50 থেকে 5 মিনিট পর্যন্ত একটা জরুরি সভা হয়েছে। হাই প্রোফাইল মিটিং ওয়াজ হেল্ড এট দ্য কমান্ড সেন্টার অফ দ্য বাংলাদেশ আর্মি হেডকোয়ার্টার্স, চেয়ারড বাই দ্য চিফ অফ আর্মি মিস্টার জেনারেল ওয়াকারুজ্জামান। এই খবরটি আমি জানি যে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সূত্রে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন, এবং আমাদের আরো কিছু সতীর্থ ইউটিউব এবং ভিডিও ভিউ ব্যবসায়ীরা যারা আমার মতো ভিডিও ব্যবসার মধ্যে আছেন, যদিও ভাই আমার তো ব্যবসা হচ্ছে না, আপনারা আমাকে নিয়ে জেলা সহায় দরকার নেই, আমি ওই চেষ্টা করছিও না। যাই হোক, মূল কথার মধ্যে আসি। তারা ইতিমধ্যে আপনাদেরকে বিনিয়ে জানিয়ে দিয়েছেন যে দেশের অবস্থা খুব ভয়াবহ অবস্থা, এবং আর্মি জেনারেলরা বসে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের দ্বিতীয় ধাপ হিসাবে আজকে 24 তারিখ একটা দরবার অনুষ্ঠিত হতে পারে, এবং সেই দরবারে সিদ্ধান্ত হতে পারে যে জরুরি অবস্থা জারি হবে কিনা না। যদিও জরুরি অবস্থা জারির কোনো সাংবিধানিক অধিকার বাংলাদেশ সেনাবাহিনীর নেই, সেটা সম্পূর্ণই হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর এখতিয়ার, এবং তিনি সেটা জারি করতে পারেন। এবং সেটা যদি জারি হয়ে থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে সকল আইন শৃঙ্খলা বাহিনী ইনক্লুডিং বাংলাদেশ আর্ম ফোর্স এদেরকে নিয়ে এটাকে বাস্তবায়ন করা লাগবে। তো এটা নিয়ে আমরা দেখলাম যে কিছু লোক খুব উল্লসিত, খুবই আনন্দিত, এবং যারা উল্লসিত এবং আনন্দিত তাদের একটা বড় অংশই আসলে আওয়ামী লীগের সমর্থক। আমরা আজকে আলোচনা করবো আসলে এটা উল্লসিত হওয়ার মতো কোনো খবর কিনা, প্রথমে হচ্ছে এটা কোনো সম্ভাবনা আছে কিনা, দ্বিতীয় হচ্ছে এটা উল্লসিত হওয়ার মতো খবর কিনা, এবং উল্লসিত হয়ে থাকলে এটা আসলে কাদের জন্য উল্লসিত হওয়ার খবর। তার আগে আসুন আমরা ইংরেজিতে যে তথাকথিত সোর্স চারিদিকে এই খবরটা রটিয়ে বেড়াচ্ছেন সেটা থেকে কিছু পড়ি, যদি আপনারা কেউ এই খবরটা মিস করে থাকেন। সেখানে বলা হচ্ছে, দ্য মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই ইন পারসন বাই 5 lieutenant governors and several general officers command GOCs, while others joined virtually. Additionally, all directors of the army headquarters, brigade commanders, and the GOCs of the 7th, 9th, 15th and 6th Infantry Division from outside Dhaka were present in person. Blah blah blah. সকলে মিলেই তারা জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি যেটাকে বলে সেটা জারির একটা সম্ভাবনা দেখছে। হতেই পারে। প্রথম কথা হচ্ছে, ভাই আমার নিজের কিন্তু আসলে এত সূত্র নাই, এত সোর্স নাই। আমি ঢাকা শহরে যার সাথে ধাক্কা খাই, বা এই যে লন্ডনে আমি যার সাথে ধাক্কা খাই দেখি প্রত্যেকেরই সেনাবাহিনীতে একটা করে সোর্স আছে। মানে বাংলাদেশের সেনাবাহিনীতে এত সেনা নাই, আমাদের সকলের যত সোর্স আছে, আমার নাই।
হ্যাঁ, এটা স্বীকার করছি যে যেহেতু আমি একটা সময় বিএম এর সাথে বা আর্মিতে জয়েন করার একটা প্রক্রিয়ার মধ্যে ছিল, আমার কিছু বন্ধু বান্ধব আছেন, তারা বিভিন্ন জায়গায় আছেন, আমি জীবনেও তাদেরকে এটা নিয়ে কোনোদিন টেলিফোন করি না, যোগাযোগ রাখি না। কারণ হচ্ছে ভাই, গরিবের পোলাপান চাকরি করে খাচ্ছে, খামোখা আমি এখানের মধ্যে ভাই কি খবর, দোস্ত কি খবর, বন্ধু কি খবর, এইসব বলে টলে ওদের চাকরিকে আমি রিস্কে পাঠানোর কিছু নাই। সো আমার কাছে কোনো সোর্স নাই, কিন্তু আমার কাছে অন্যান্য লক্ষণ বিচারের একটা সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে, জরুরি অবস্থা জারির অবস্থা কি দেশে আছে? অবশ্যই আছে। ডক্টর ইউনূসের সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আগেও আসে নাই, ভবিষ্যতে আসবে না। 750 খ্রিস্টাব্দ থেকে 850 খ্রিস্টাব্দ, ওই 100 বছর বাংলাদেশে একটা মাতৃসেনায় ছিল, কেউ কাউকে মানত না, কোনো স্টেট ছিল না, কোনো গভর্নমেন্ট ছিল না, যে যার মতো যার যার গ্রাম বলেন, অঞ্চল বলেন, এলাকায় ছিল, মাস্তানি করে যার যার মতো একটা সরকার তৈরি করেছিল। ওই 100 বছর যেটাকে মাতৃসেনায় বলা হয়, সেই যুগের সাথে শুধুমাত্র ডক্টর ইউনূসের এই অরাজক গভর্নমেন্টের একটা। আমি বেশি কিছু ব্যাপারে শুধু 2 লাইন কথা বলবো। প্রথম লাইন হচ্ছে, উনি বলছে যে আসিফের ফাঁসি হওয়া দরকার। এই কথাটা কতটুকু সত্য দেখেন, আমি এই টপিকে কথা বলবো। সর্বপ্রথম যেটি আপনার আসিফের ফাঁসি, দেখেন ওদের ফাঁসি দেওয়ার জন্য কিংবা ওদের ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট বা বড় কোনো রিজন বা বড় কোনো কারণের কোনো প্রয়োজন নাই। জাস্ট 2টা কারণ দেখাই আমি, একদম নিজ স্তরের 2টা কারণ। কারণ নাম্বার 1, কুঠানা মেধা। এই কুঠানা মেধার নামে এরা যে কত বড় স্বৈরাচার মনে করেন বর্তমান হয়েছে, কিংবা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে এরা সেন্টিমেন্ট দিয়ে খেলার জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে গণহত্যা করছে এরা, ইভেন আবু সাইদকে, আপনার মুগ্ধকে, আস্তে আস্তে সবই মনে করেন প্রকাশ পাচ্ছে, তাই না? আস্তে আস্তে আরো বের হবে। উল্টো দিকে পুলিশ গণহত্যা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পুলিশকে আপনি গণহত্যা করতে পারেন? আইন কি আপনি নিজের হাতে নিতে পারেন? কেন বাংলাদেশে কি সুপ্রিম কোর্ট নাই? বাংলাদেশে কি হাইকোর্ট নাই? বাংলাদেশে কি ল নাই? বাংলাদেশে কি আইন কানুন নাই? সবাই কি ফ্যাসিস্ট হয়ে গেছে? সবাই কি স্বৈরাচার হয়ে গেছে? না ভাই, স্বৈরাচার তো শুধু তাদের মুখে ছিল যারা নাকি মূলত এই কুঠার নামে আপনার উল্টো দিকে পর্দার আড়ালে দেখছে সরকারের ক্ষমতার সেই চ্যাটটা, দেখছে টেন্ডারবাজি, দেখছে কোটি কোটি মনে করেন টাকা, লোভ লালসতা, ক্ষমতার লালসতা। তারাই শুধুমাত্র এই স্বৈরাচারের স্লোগানটা মনে করে মানুষের কানে এমন ভাবে পয়তা দিছে যাতে মানুষ বলতে বাধ্য হয়। দেখেন নাই মেট্রো রেল পুরাইছে, পুরাই কার নামছে? ছাত্রলীগের নামছে। যাই হোক, সেই প্রসঙ্গে কথা বলতেছি না। এই আসিফের যদি ফাঁসি হয়, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে 5 আগস্টে যেভাবে হত্যা করছে আপনার এই কুঠার নামে, এটাই হচ্ছে যথেষ্ট। 5 আগস্টের আগে কিংবা কুঠা আন্দোলনের আগে এই সমন্বয়কারীরা কি বলছে যে আমরা সরকার গঠন করব, আমরা এনসিপি দল গঠন করব? বলছে? বলে নাই। আরে ভাই, হুটহাট কখনো কোনো কিছু হয় না। কেমন? প্রতিটা আপনার স্টেপের পিছনে মানুষের স্বপ্ন থাকে। আপনি আপনার জীবনের লক্ষ্য ওই আসমানে ঘুরি মানুষ যেভাবে উড়ায়, আপনার জীবনের লক্ষ্য আপনি সেভাবে উড়ান না, তাই না? অবশ্যই আপনার নির্ধারিত একটা লক্ষ্য আছে, নয় আপনি দক্ষিণ দিকে যাবেন, নয় পশ্চিম দিকে যাবেন, নয় উত্তর দিকে যাবেন। কোনো একটা দিক নির্দেশনা তো আপনার অবশ্যই আছে লাইফে, তাই না? তেমনি সমন্বয়কদের একই দশা। কেমন? যারা নাকি বলতেছে যে এটা এনসিপি কিংবা জুলাই বিপ্লবকে ধরে রাখার জন্য এই এনসিপি গঠন, এটাও আরো একটা মেটিকুলাস ডিজাইন। এটাও আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। উল্টো দিকে এই এনসিপি প্রত্যেকটা ফাঁসি তো হবেই। বাংলাদেশ সংবিধান লঙ্ঘন, বাংলাদেশ পুলিশ গণহত্যা, লুটপাট, এইবেন আপনার সাধারণ শিক্ষার্থীদের যেভাবে কুঠার নামে গণহত্যা চালায়, সেই মনে করেন আপনার অবস্থা। উল্টো দিকে এই আসিফের বাবা কি নোংরা রাজনীতি। ওনার বাবার একটা শোনেন নাই? আমি তোমার ভিডিওতে দেখাইছিলাম, ডক্টর মোফাজ্জল ইসলামের লাইভে এসে ওই টিচার উনি কথা বলছে, মানে কত নোংরা ওনার বাবা। আর উল্টো দিকে টেন্ডারবাজি, উমুকবাজি, তুমুকবাজি, ওই যে আপনার আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন স্যার, উনি যখন নাকি মনে করেন প্রকাশ করলো, ঠিক তখন এসে বলে যে আমি জুলকার নাইন স্যারকে এই তথ্যটা জানাই আর তার রেফারেন্সে আপনারা জানতে পারেন। মিথ্যা বলার একটা লিমিট থাকে, বোঝেন নাই? এদের ফাঁসি অনিবার্য হতেই হবে। এই আসিফ ভুইয়া বর্তমান ইশরাকের সাথে পাল্লা দিয়ে তো পারতেছে না, তাই জোর জবস্তি করে ক্ষমতা খাটিয়ে বর্তমান চেয়ারে থাকার চেষ্টা চালাচ্ছে। কারণ চেয়ারে তো ওনাকে থাকতেই হবে, আর যদি না থাকতে পারে তাহলে ওনার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। বাংলাদেশের রিস্কালাদের কাছে মনে করেন চর থাপ্পড় খাবে। ইভেন বিএনপির কাছে তো উঠতে বইতে মনে করেন চর থাপ্পড় খাবে, উঠতে বইতে। সেই থাপ্পড় যাতে না খেতে হয়, এর জন্যই বর্তমান জোর জবস্তি করে ক্ষমতায় বসে রয়েছে, যাতে আরো কয়েক হাজার কোটি টাকা পাচার করা যায়। ইভেন সরকারের পদ ছাড়ার আগে যাতে বহির্বিশ্বে সেফ এক্সিট নেওয়া যায়।
বুঝতে পারছেন? এই হচ্ছে বর্তমান এদের অবস্থা। তবুও ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এনসিপি। ৭২-এর সংবিধান, সেই সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তারা বয়কট করতে চায় এবং ৭২-এর সংবিধানের যে 4 মূল নীতি, সেই 4 মূল নীতি থেকে তারা বেরিয়ে আসতে চায়। সেই 4 মূল নীতি বাতিলের দাবি জানিয়েছে। তার মানে হচ্ছে ৭২-এর সংবিধান আসলে অকার্যকর হয়ে পড়তে পারে এনসিপির দাবি যদি বাস্তবায়িত হতে চলে। এনসিপি আদতে কি চায়? ৭২-এর সংবিধানে যে ধর্মনিরপেক্ষতার কথা রয়েছে সেটা বাদ দিতে চায়। বাংলাদেশকে কি তারা ইসলামিক স্টেট হিসেবে ঘোষণা করতে চায় কিনা? 5 আগস্ট সরকার পতনের পরে ভারত বিরোধিতা যেমন দেখেছি, সেটা এক অর্থে স্বাভাবিক মনে হলেও পাকিস্তান প্রীতি যেভাবে জেগে উঠেছে সেটা নতুন সন্দেহ তৈরি করে যে আমরা আবার নতুন করে পাকিস্তানের দিকে ফিরে যেতে চলেছি কিনা। যখন 47-এর দেশভাগ, যে দেশভাগটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেই 47-এর দেশভাগটাকে তারা ওন করতে চায়, 71 সালের চাইতে 47-এর দেশভাগটাকে বেশি গুরুত্ব দিতে চায় তাদের বিভিন্ন কথাবার্তায়, তখন মনে হতেই পারে যে ৭২-এর সংবিধানের 4 মূল নীতি বাতিলের মাধ্যমে আমরা আবার পাকিস্তান পন্থায় ফিরে যাচ্ছি কিনা। কি হতে চলেছে সেই আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম এনসিপি নতুন করে আবার সংবিধানের কথা সামনে নিয়ে এসেছে এবং তারা ৭২-এর সংবিধানের 4 নীতি ফেলে দিতে চায়। ৭২-এর সংবিধানে এক অর্থে পুরোটাই ফেলে দিতে চায়। এটা মুজিববাদী সংবিধান, সেটা বলে এটাকে বয়কট করতে চায়। তাদের দাবি ৭২-এর সংবিধানের মূলনীতি 4টা বাতিল করে দিতে হবে, নতুন করে সংবিধান লিখতে হবে। ৭২-এর সংবিধানের 4 নীতিতে কি বলা ছিল? ৭২-এর সংবিধানের 4 নীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। তাদের মূল মাথা ব্যথার কারণ যেখানে, সেটা হচ্ছে যে 2টা জায়গা, একটা হচ্ছে সমাজতন্ত্র আর একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। মূলত এই দুটোকে তারা কোনোভাবেই মানতে চায় না। তারা ধর্মের ভিত্তিতে দেশ গঠন করতে চায়, যেখানে 71 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল একেবারে স্পষ্ট বার্তা দিয়ে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে। ধর্মের ভিত্তিতে তৈরি পাকিস্তান আমাদেরকে নানাভাবে নিপীড়ন নিষ্পেষণ করছিল, সেই কারণেই আমরা ধর্মনিরপেক্ষ একটা দেশ তৈরি করব, সেটাই মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল। সেই মুক্তিযুদ্ধের মূল আদর্শটাকে এনসিপি ছুঁড়ে ফেলতে চায়। সমাজতন্ত্র তারা রাখতে চায় না, সাথে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র এই দুটো তারা রাখতে চায় না। তাদের মতামত নতুন করে সংবিধান রচনা করতে হবে, নতুন করে সংবিধানের নীতি প্রণয়ন করতে হবে। আমরা শুরুতেই যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে শেখ হাসিনা সরকারের সঙ্গে যেহেতু ভারতের একটা ভালো সম্পর্ক ছিল, সেই কারণেই আমরা এদেশে ভারত বিরোধিতা প্রচণ্ড আকার ধারণ করতে দেখেছি। ভারত বিরোধিতা যে কোনো কারণে হতেই পারে, শেখ হাসিনার প্রতি রাগে ক্ষোভের কারণেও হতে পারে, সেটা হয়তো স্বাভাবিক। কিন্তু যখন আমরা পাকিস্তান প্রীতি দেখি, পাকিস্তানের দিকে ঝুঁকে পড়া দেখি, পাকিস্তান আমাদের অনেক ভালো বন্ধু, ভারতের চাইতে পাকিস্তান আমাদের ভালো বন্ধু, পাকিস্তান আমাদের ঐতিহাসিক বন্ধু। পাকিস্তানের জাহাজ যখন বাংলাদেশে সরাসরি আসে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো, পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক যখন জোরদার করা হয়, চীনকে মিলিয়ে তিন দেশের নতুন জোট করার উদ্যোগ যখন নেওয়া হয় বাংলাদেশ, পাকিস্তান এবং চীনকে নিয়ে, তখন নানা রকমের প্রশ্ন আসে যে আমরা কি পাকিস্তান পন্থার দিকে ফিরে যাচ্ছি কিনা এবং সেই ফিরে যাওয়াটাকে লিড দিচ্ছে কিনা এনসিপি যখন চাইছে সংবিধানের 4 মূল নীতি ফেলে দিতে, তারা কি বলতে চাইছে? বলছে ৭২-এর সংবিধানের 4 মূল নীতি বাতিল চাই তারা। দলটির যুগ্ম আহ্বায়ক এমন কথা বলেছেন আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়েছি ৭২-এর মুজিববাদী মূলনীতি আমরা রাখার পক্ষে না, এই মূলনীতি বাদ দিতে হবে। গতকালকে এই কথা তারা বলেছেন যে ফরেন সার্ভিস একাডেমিতে আগের অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে, সেই বৈঠক শেষে তিনি এমন কথা বলেছেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেছেন সংবিধান সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল, সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের সঙ্গে গণতন্ত্রকে যুক্ত করে এই 4টি অন্তর্ভুক্ত থাকবে মূলনীতি হিসেবে। অর্থাৎ ৭২-এর সংবিধান থেকে শুধুমাত্র তারা গণতন্ত্র এই শব্দটা রাখতে চায়, বাকি 3টা ফেলে দিতে চায়। আগেই বলেছি যে তাদের মূল মাথা ব্যথার কারণ হচ্ছে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা থাকলে একটা ধর্মনিরপেক্ষ আবহ তৈরি হবে। সেই ধর্মনিরপেক্ষ আবহে যে দেশটা 53-54 বছর ধরে চলে আসছে, সেই জিনিসটাকেই তারা ফেলে দিতে চায়, ছুঁড়ে ফেলে দিতে চায়। অর্থাৎ সংবিধানে ধর্মনিরপেক্ষতা কথাটা আর থাকছে না। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ, এই যে দাবি আমরা করে আসছিলাম গত 54 বছর ধরে,
সেই দাবিটা আর থাকছে না। তারা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চায়, ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে রাষ্ট্র গঠন করতে চায়। একটা যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত দেশ, সেহেতু ইসলাম ধর্মটাকে গুরুত্ব দিয়েই তারা সংবিধান রচনা করতে চায়, এমন কথা উঠে এসেছে। এমন কথা যখন তারা বলছে, তখন আবার এই কথাও বলছে যে কিছু রাজনৈতিক দল তাদের আদর্শিক জায়গা থেকে এই 4 মূলনীতি বাদ দেওয়ার ব্যাপারে একমত হতে পারেননি। আমরা সেক্ষেত্রে বলবো, আমাদের 5 আগস্ট ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের বিপরীতে গিয়ে এখানে আলোচনার কোনো মানে হয় না। অর্থাৎ আমরা যা বলবো সেটাই হবে, কোনো আলোচনা হবে না। অভ্যুত্থানের স্পিরিট যেহেতু আমরা ধারণ করি, আমরা যেটা বলবো সেটাই হবে। সুতরাং সংবিধান থেকে যে 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, তার মধ্যে থেকে তারা 3টিকে, গণতন্ত্র রেখে বাকি 3টিকে ফেলে দিতে চায়। মূলত ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রকে তারা ওন করতে পারছে না। অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে নানাভাবে, নানা ধর্মীয় সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ, ধর্মীয় সংগঠনের বিভিন্ন কর্মীদের নিয়েই এনসিপি গঠিত। এরকম অভিযোগ যখন রয়েছে, তখন তাদের এই অবস্থান সেই অভিযোগগুলোকে আরও বেশি মজবুত করতে পারে বলেও বিশ্লেষকরা মনে করছেন। তাদের এই অবস্থান যখন আমরা পরিষ্কার হতে দেখছি, তখন একটা বড় প্রশ্ন আসে যে এই মুহূর্তে সব থেকে বড় দল বিএনপি, তারা কি করবে? তাদের অবস্থান কি হবে? তাদের অবস্থান কিন্তু এই 4 নীতি ফেলে দেওয়ার অবস্থান নয়। তারা এই 4 নীতি ফেলে দেওয়ার পক্ষে নয়। অর্থাৎ তারা ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের জায়গায় হয়তো তারা বাংলাদেশি জাতীয়তাবাদ এটা লাগানোর ব্যাপারে উৎসাহী হতে পারে। তাছাড়া তারা 72-এর সংবিধানের যে মূল 4 নীতি, সেই 4 নীতি ফেলে দেওয়ার পক্ষে নয়। যখন বিএনপি পক্ষে নয়, তখন কি জুলাই আন্দোলনের স্পিরিটের অজুহাত দিয়ে এনসিপি এমন দাবি করেই বসেছে অলরেডি যে জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে এই আলোচনা যায় না। অর্থাৎ আমরা যা চাইবো সেটাই করবে, সেটাই করতে হবে সরকারকে। সেটাই কি সরকার করবে? বিএনপিকে বাদ দিয়ে সেরকম উদ্যোগ নিতে যাবে? কিন্তু সব থেকে বড় কথা এবং মজার ব্যাপার, হাস্যকর ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কিংবা সংবিধান সংশোধন কিংবা নতুন করে সংবিধান লেখা, কোনোটাই এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। যত আলোচনাই করুক, যত প্রচার প্রপাগান্ডাই করা হোক না কেন, সংসদ ছাড়া, জাতীয় সংসদে বিল উত্থাপনের মাধ্যমে 2/3 সদস্যের ভোটের মাধ্যমেই সংবিধান চেঞ্জ করার অপশন রয়েছে। তাছাড়া কোনোভাবেই সংবিধান সংশোধন, সংবিধান চেঞ্জ করার কোনো অপশন কোথাও নেই। সুতরাং এই আলোচনাগুলো চলতেই থাকবে। তারা এই আলোচনাগুলো চালিয়ে হয়তো একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করবে যে সংবিধান সংশোধনের একটা খসড়া তৈরি করতে বলবে তারা, যে খসড়াটা পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবে। যে খসড়াই তৈরি হোক না কেন, বিএনপি সরকার যদি পরবর্তীতে ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতা তারা যদি পায় ভোটের মাধ্যমে, তাহলে কি তারা এই কাজগুলো করবে? আমার মনে হয় না যে বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ নামক দেশটা অস্তিত্ব লাভ করেছে, স্বাধীন হয়েছে। সমান তালে বিএনপি জামাতের কূটনৈতিক তৎপরতা, ক্ষমতার দ্বার প্রান্তে বিএনপি জামাত উভয় শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি। কূটনৈতিক তৎপরতা দেখে অনেক কিছু ধারণা করা যায় যে আসলে কি হতে যাচ্ছে। আর বাংলাদেশের মতো দেশে পিপলস পারসেপশন এরকম যে অমুককে তো ক্ষমতা এনে দিয়েছিল আমেরিকা, অমুককে ভারত। যেমন হাসিনাই বলতো 2001 সালে আমেরিকাকে গ্যাস দিতে রাজি হয়নি, বঙ্গোপসাগরে এটা দিতে রাজি হয়নি, এ কারণে ক্ষমতা আসতে পারিনি, দিতে রাজি হলে আসতে পারতাম। মানে আমেরিকা বিএনপি জামাত ক্ষমতা এনে দিয়েছে, এটা হাসিনার কথা। আবার বিএনপি জামাত কিংবা আমরা বলি 2008 সালে ক্ষমতায় আওয়ামী লীগকে মজুটকে এনে দিয়েছে ভারত, একদম ভারত ভাগ বাটোয়ারা করে দিয়েছে। 2014 সালের নির্বাচন, আমরা ভারতের নির্বাচন, 2018 সালে ভাগ বাটোয়ারা হয়েছে রয়ের মাধ্যমে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে বসে। এমনিতেই বাংলাদেশের রাজনীতি পারসেপশন হচ্ছে নির্বাচন অমুক তমুক, ওগুলো কিছু না। বিদেশিরা ক্ষমতায় আনে বিভিন্ন গোষ্ঠীকে, কেউ তেল দেওয়ার কথা বলে, কেউ গ্যাস দেওয়ার কথা বলে, কেউ অমুক কোম্পানিকে কাজ দিয়ে ক্ষমতায় আসে, কেউ নাকি সেন্ট মার্টিন দিতে রাজি হয়ে, মানবিক করিডোর দিতে রাজি হয়ে, কেউ আবার চট্টগ্রাম পোর্ট বিদেশিদের দিতে রাজি হয়ে নাকি ক্ষমতায় বসতে পারে। এটা একটা পারসেপশন। বড় বড় পার্টি, সাবেক প্রধানমন্ত্রী এই কথা বলতো। তো সেই জায়গায় কূটনৈতিক তৎপরতা দেখে কে ক্ষমতায় আসতে যাচ্ছে, কে ক্ষমতার দ্বার প্রান্তে, এগুলো আরো সহজে বোঝা যায়। এটা কতটা গুরুত্বপূর্ণ আশা করি ওই শেখ হাসিনা বিএনপির ওই কথার মাধ্যমেই বোঝা যায় যে একে অপরকে বলে যে তোদেরকে ক্ষমতা এনেছে আমেরিকা, তোদেরকে এনেছে ভারত। এবং পারসেপশন এটা, এগুলো আমেরিকা ভারতের খেলা। 2008 সালের ডিসেম্বরের নির্বাচনে 111 সরকার আমেরিকা ভারতের মাধ্যমে মহাজোটকে ক্ষমতায় বসিয়ে দিয়েছে। এটাই হচ্ছে পারসেপশন। অর্থাৎ কূটনৈতিক তৎপরতা দেখে আমরা খুব সহজে রাজনীতি বা রাজনীতি গতি প্রকৃতি পরবর্তী গন্তব্য বুঝতে পারবো। দর্শক, এই জায়গাটায় ইদানিং খুব ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামীর কার্যালয়ে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিরা আসছেন
এবং আমিরে জামাত অন্য যে কোনো প্রোগ্রামের সাথে এগুলোকে গুরুত্ব দিচ্ছেন। তিনি নিজে উপস্থিত থাকছেন। এখন আবার এটিএম আজহারুল ইসলাম তিনি নিজে উপস্থিত থাকছেন কূটনৈতিক মিটিংগুলোতে, কথা বলছেন। জামাতকে কূটনীতিকরা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আবার বিএনপিও সেম, বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে কূটনীতিকরা আসছেন, সেখানে মিটিং করছে। মিটিং শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিচ্ছেন, নানান বিষয় জানাচ্ছেন। মির্জা ফখরুলের সাথে মিটিং হচ্ছে, শামা ওবায়দ থাকছেন। সমান তালে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে জামাতেরটা বেশি, জামাত কিছুটা এগিয়ে, জামাতের প্রতি কূটনীতিকদের আকর্ষণ এখন বেশি। আর অন্য দলগুলোর কাছে কিন্তু এতটা যায় না। যেমন এনসিপি কিন্তু কূটনীতিকদের কাছে যে দেখা করে, আর জামাত এবং বিএনপির বাসায় যায় কূটনীতিকরা। তো এনসিপি ক্ষমতার কাছাকাছি এটা কিন্তু কূটনীতিকরা এখনো মনে করে না। কিন্তু জামাত ক্ষমতার দ্বার প্রান্তে, বিএনপি ক্ষমতার দ্বার প্রান্তে, দুই দলে যে কোনো একটা দল ক্ষমতা যাবে এটা কূটনীতিকরা মনে করে, যার ফলে এই দুই দলের সাথে সম্পর্ক উন্নয়ন করে। জামাতের ক্ষেত্রে যেটা অতীতে ঘটেনি, অতীতে সব রেকর্ড অতিক্রম করে কূটনীতিকরা জামাতকে গুরুত্ব দিচ্ছে। এত গুরুত্ব জামাত কখনো কূটনীতিকদের কাছ থেকে পায়নি, এখন যেটা পাচ্ছে। প্রতিনিয়ত এগুলো প্রেস রিলিজ আমাদের কাছে আসছে যে অমুক দেশের রাষ্ট্রদূত আমিরে জামাতের সাথে সাক্ষাৎ। আমিরে জামাত নিজে থাকেন। দর্শক, খবর সর্বশেষ, জাপানের রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের বৈঠক অনুষ্ঠিত। এর আগে জার্মানি বিদেয়ী রাষ্ট্রদূত দেখা করে গেছেন, আবার যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স, নানান দেশের কূটনীতিকদের সাথে নিয়মিত বৈঠক থাকে। মধ্যপ্রাচ্যের দেশগুলো বৈঠক করা শুরু করেছে। এগুলো হয় কখন? যখন কোনো দেশ মনে করে যে না অমুক দল ক্ষমতা আসতে পারে, অতএব তাদের সাথে একটা সুসম্পর্ক ডেভেলপ করা দরকার, অথবা তাদের অফিসে যাও। তাদের এম্বাসিগুলোর এটা একটা অ্যাসাইনমেন্ট থাকে যে যে দল ক্ষমতা আসবে বা বিরোধী দল হবে, যে বিরোধী দল হবে সেও সম্ভাব্য ক্ষমতা আসে, কারণ এবার যে বিরোধী দল হবে সামনের বছর সে ক্ষমতায়, অথবা তার সাথে সম্পর্ক ডেভেলপ করে। এই জায়গা থেকে বিএনপি জামাত যথেষ্ট গুরুত্ব পাচ্ছে যে হয় বিএনপি ক্ষমতা না হলে বিএনপি প্রধান বিরোধী দল, হয় জামাত ক্ষমতা না হলে জামাত প্রধান বিরোধী দল, যদি মেকানিজম না হয়। এটা তো একদম স্বাভাবিক হিসাব। এই স্বাভাবিক হিসাব ধরে নিয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই জায়গায় আমি যেটা অন্য একটা আলোচনায় বলেছি, মানুষ বুঝতে পেরেছে যে এই দেশের মানুষের আপন মানুষ হচ্ছে জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের গরিব মানুষের জন্য কল্যাণ করতে পারেন। জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের মধ্যবিত্ত মানুষকে স্বস্তিতে রাখতে পারেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যারা কখনো থেমে থাকার নয়, তাদের সাময়িক হয়তো মাঝে মধ্যে হোঁচট খেলেও আবার ঘুরে দাঁড়ায়। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ আবারও নতুন করে কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সাধারণ কর্মীরা যাদের সঙ্গে আমাদের কথা হয়, তারা বলছেন বাংলাদেশের রাজপথ আবারও ফিরছে আওয়ামী লীগের হাতে। বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক হুইপ আবু স্বপন ভাই, যিনি দীর্ঘদিন পর্যন্ত বেশ কয়েকবার এমপি হয়েছেন, হুইপ হয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অনেক ভূমিকা রাখছেন। বাংলাদেশ আওয়ামী লীগ আবারও কি রাজপথ তাদের হাতে নিতে পারছে বা নিচ্ছে? আপনি যদি একটু শুরু করেন। পাকিস্তানের ভাবাদর্শের একটি রাষ্ট্রে পরিণত করবার জন্য যে চক্রান্ত চলছে, সেই চক্রান্ত রুখে দাঁড়াবার জন্য আওয়ামী নেতাকর্মীরা সাহস করে আবার মাঠে আসছেন। তারা মিছিল করছেন সবকিছু উপেক্ষা করে। ঝড় বৃষ্টি বাদল, বৈরী পরিবেশ, পুলিশি নির্যাতন, বিভিন্ন বাহিনীর নির্যাতন, মব জাস্টিসের নামে মব সন্ত্রাসের অত্যাচার, সবকিছু মোকাবেলা করে আওয়ামী লীগের সাহসী কর্মীরা আবার রাজপথে আসছেন। এবং সেদিন আর বেশি দূরে নয় যেদিন রাজপথ প্রকম্পিত হবে আওয়ামী লীগের নেতাকর্মী এবং বুভুক্ষ মানুষের পদভারে। ইতিমধ্যেই বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে কি ধরনের একটি ষড়যন্ত্র বাংলাদেশের সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে করা হয়েছে। যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা 2009 সালে পেয়েছিলেন, সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা অনেক দূর এগিয়ে নিয়ে গেছিলেন। এবং আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে অর্থনৈতিক মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রামকে এগিয়ে নেবার জন্য মূল ভিত্তিটি জননেত্রী শেখ হাসিনা রচনা করে গেছিলেন। তিনি যখনই দেশটি আরো দ্রুত গতিতে সামনের দিকে প্রস্তুতি শেষ করে সামনের দিকে এগিয়ে যাবার মতো পরিবেশে গিয়েছিল, তখনই একটি সর্বব্যাপী পরিকল্পিত মেটিকুলাস প্ল্যান করে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে এবং এই পতনের মাঝখানে অসংখ্য মানুষ জীবন দান করতে হয়েছে, অসংখ্য মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এবং এই হত্যা করে স্নাইপার রাইফেল দিয়ে, প্রশিক্ষিত বাহিনী তৈরি করে স্নাইপার রাইফেল দিয়ে অসংখ্য ছাত্র, যুবক, শিশুকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের দায়ও যেহেতু আমরা সরকারে ছিলাম, আমাদের উপর চাপানোর একটা অপচেষ্টা হয়েছে। এরপরেও
বাংলাদেশের মানুষের কাছে এখন আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে কারা হত্যা করেছে, কেন হত্যা করেছে, এবং এই হত্যাকাণ্ডের মূল মোটিভ ছিল আওয়ামী লীগকে ফেলে দিয়ে, আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের যে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন, এগিয়ে যাবার যে প্রেরণা, এগিয়ে যাবার যে পথ চলা, এই পথ চলাকে ধ্বংস করা। এবং সেটি মানুষ এখন উপলব্ধি করতে পেরেছে এবং মানুষ অলরেডি আওয়ামী লীগের প্রতি আবার পূর্বের মতো ভালোবাসায় জাগ্রত হয়েছে এবং মানুষ আমাদেরকে, প্রত্যেকটি এলাকার মানুষ আমাদেরকে, সাধারণ মানুষ পর্যন্ত আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করছেন। যেভাবে 1971 সালে বীর মুক্তিযোদ্ধাদের দেশে অবস্থানরত জনগণ, কারণ 71 সালে 7.5 কোটি মানুষ ছিল বাংলাদেশে, 7.5 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নিয়েছিল, 6.5 কোটি মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে বাংলাদেশে ছিলেন। তারা যেভাবেই হোক তারা সার্ভাইভ করেছেন এবং তারা অধিকাংশ মানুষই মুক্তিযোদ্ধাদের খাবার দিয়েছেন, পথ দেখিয়ে দিয়েছেন, খবর দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। ঠিক তেমনি ভাবেই আবারও বাংলাদেশের জনগণ আমাদের নেতাকর্মীদের সহযোগিতা করছেন, খাবার দিচ্ছেন। দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে এরকম আরো চাঞ্চল্যকর তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।